আজ আমি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডিসিআরবি রুলস 1971 এই চ্যাপ্টারটার কি প্রশ্ন আছে, বিগত দিনে কি প্রশ্ন এসেছে সেইগুলোর বেশ করে আমি একটু আলোচনা করব। আমি আশা করি এই চ্যাপ্টারটা কিন্তু সহজ চ্যাপ্টার একটা, যেটা যদি আপনারা যদি মন দিয়ে শোনেন, অ্যাটেন্টিভলি যদি একটু শোনেন, তাহলে কিন্তু আপনাদের বিষয়গুলো মনে থেকে যাবে। এই চ্যাপ্টারটিতে আপনার 37 to 61 এতগুলো আপনার রুল আছে এখানে। চ্যাপ্টার 37 টু রুল 61, ঠিক আছে। এই চ্যাপ্টার 5-এ আপনার রুল 37 টু রুল 61 আছে। প্রত্যেকটা রুলে কি বলা আছে সেটা প্রাথমিকভাবে আমি একটা করে সেন্টেন্স আমি আলোচনা করব। তারপরে আমি এইগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে, 5 মার্কস কোশ্চেন্স, 20 মার্কস কোশ্চেন্স, আরো আপনার যদি 2 মার্কস কোশ্চেন আসে সেগুলো আমি আলোচনা করব। খুব একটা বড় চ্যাপ্টার নয়, ছোট চ্যাপ্টার এবং ইজি চ্যাপ্টার। এইটা থেকে প্রত্যেক বছর না এলেও 2 নম্বর তো প্রতি বছর আসে, 1 বছর 2 বছর অন্তর অন্তর এটা 15-20 নম্বরের আসে। স্বাভাবিকভাবে এইটা থেকে ছাড়বেন না, এটা আপনাকে করে যেতে হবে চ্যাপ্টার। তবে কম্পিটিটিভ এক্সাম তো কোনো চ্যাপ্টার আপনার ছাড়া যাবে না। আপনাকে যদি ভালো জায়গায় থাকতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে নজর দিতে হবে। আসুন রুল 37 কি বলছে। রুল 37 বলছে ক্লাসিফিকেশন অফ পেনশন। পেনশন হচ্ছে আপনার যে ক্লাসিফাই করেছে সেটা যে কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, সুপারঅ্যানুয়েশন পেনশন আর রিটায়ারিং পেনশন। এগুলো প্রত্যেকটা আপনার ডিটেলসে আলোচনা করব। এগুলোতে মনে রাখুন, কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, সুপারঅ্যানুয়েশন পেনশন, রিটায়ারিং পেনশন, এই হচ্ছে আমার 4 ধরনের পেনশন। এরপরে আসুন 38 কি বলছে, অন অ্যাবলিশন অফ পার্মানেন্ট পোস্ট। যখন পোস্ট আপনার কোনো অ্যাবলিশড হয়ে যায়, 38 বলছে কোনো পোস্ট যদি অ্যাবলিশন হয়ে যায়, অ্যাবলিশন মানে কি বিলুপ্তি ঘটে যায়। অ্যাবলিশন মানে হচ্ছে কোনো পোস্টে যদি বিলোপ ঘটে, কোনো পোস্টে যদি বিলোপ ঘটে তাহলে কি হবে, পার্মানেন্ট পোস্ট কিন্তু কোনো পার্মানেন্ট পোস্ট যদি বিলোপ ঘটে, অ্যান অফিসার মে অপ্ট ফর কম্পেনসেশন পেনশন অর অ্যাকসেপ্ট অ্যান অল্টারনেটিভ অ্যাপয়েন্টমেন্ট। সে ইচ্ছে করলে একটা কম্পেনসেশন পেনশন নিতে পারে, অথবা তাকে অন্য কোনো পোস্টে আপনার অ্যাপয়েন্টমেন্টের অল্টারনেটিভ অ্যাপয়েন্টমেন্ট যেটা দেবে সেটা ও অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে 38 নম্বর হয়ে গেল। আটত্রিশ নম্বর হলো, আমি একটু প্রবলেমে পড়েছি এটা নিয়ে। ঠিক আছে, তাহলে abolition of a permanent post, an officer may opt for compensation pension or accept an alternative appointment, এটা দেওয়া আছে রুল 38 এ। রুল 39 বলছে অফিসার শুড বি সিলেক্টেড ফর ডিসচার্জ so as to cause the least charge on compensation pension। তাহলে সিলেক্টেড ফর ডিসচার্জ মানে তাকে সিলেকশন করবে, কেন ডিসচার্জ করবে, যাতে ওকে লিস্ট চার্জ অফ কম্পেনসেশন দেওয়া যায়। মানে গভর্নমেন্টের একটা নিয়ম আছে, ধরুন আপনাকে একটা পোস্ট থেকে ডিসচার্জ করছে, অথচ গভর্নমেন্টের উচিত একটা দেখা যে যাতে ওই পোস্টে যদি আমি রাখতাম যে খরচা হতো তার চাইতে যেন কম খরচা হয়। ঠিক আছে, যেহেতু অল্টারনেটিভ পোস্ট আর নেই, তাকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাচ্ছে না, তাকে শিফট করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু ডিসচার্জের প্রসঙ্গটা আসে। Rule 40 বলছে discharge to replace an officer with a better qualified person is not abolition of post for compensation pension। তাহলে কিন্তু মনে রাখতে হবে
যে কোনো একটা কাউকে ভালো, তার আপনার বেটার কোয়ালিফাইড লোককে যদি কোনো একটা পোস্টে ওকে রিপ্লেস করে, সে কিন্তু কম্পেনসেশন ওটা হলো না, ঠিক আছে, এটা কম্পেনসেশন বলা হয় না। ডিসচার্জ টু রিপ্লেস অ্যান অফিসার, একটা অফিসারকে বেটার কোয়ালিফিকেশন তার আছে, তাকে নট, হ্যাঁ, ইজ নট অ্যাবলিশন অফ পোস্ট, তাহলে সেই পোস্টটা কিন্তু অ্যাবলিশন ধরা হবে না, সেই পোস্টটা কিন্তু অ্যাবলিশন হলো না। অ্যাবলিশন মানে হচ্ছে সেই পোস্টটাকে অ্যাবলিশন করে সেই লোকটাকে ডিসচার্জ করতে হয়, দ্যাট ইজ অ্যাবলিশন, ঠিক আছে। Officers of certain specified services are not entitled to compensatory pension. কিছু কিছু অফিসার আছে, ওই কিছু কিছু ক্লাস অফ অফিসার আছে, হ্যাঁ, তাদেরকে তারা কিন্তু এন্টাইটেলমেন্ট নয় কম্পেনসেশন পেনশন পাওয়ার জন্য। এইটাতে আপনাদেরকে অ্যাপেন্ডিক্স 9টা পড়ে নিতে হবে, অ্যাপেন্ডিক্স 9। এটাতে আপনার অ্যাপেন্ডিক্স 9, অ্যাপেন্ডিক্স 9 এর ডিটেলস দেওয়া আছে। রুল 42, রুল 42 বলছে নো পেনশন ইজ অ্যাডমিসিবল, নো পেনশন ইজ অ্যাডমিসিবল on loss of appointment after completion of a fixed term of service, ঠিক আছে। নো পেনশন, এই কম্পেনসেশন পেনশন পাওয়া যাবে না on loss of appointment after completion of fixed term of service। তাও কাউকে ধরুন 5 বছরের জন্য নিয়োগ করেছে বা 8 বছরের জন্য টেনিওর পোস্ট এক্সট্রা, তারা কিন্তু এই কম্পেনসেশন পেনশন পাবেন না। সাবস্টেন্টিভ পোস্ট হলে তবেই পাবেন, ঠিক আছে, তাছাড়া কিন্তু কম্পেনসেশন পোস্ট হলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু তার ডিটেলস দেখা থাকবে, বাকি কোন পোস্টে দেওয়া হচ্ছে। টেনিওর পোস্ট যদি হয়েছে কাউকে 5 বছর 7 বছর 3 বছর জন্য নিয়োগ করা হয়েছে, তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে, তার মানে এই নিয়ে তাকে কম্পেনসেশন পেনশন পাবে। রুল 42 বলছে নো পেনশন ইজ অ্যাডমিসিবল, তার সে পেনশন পাবে না, অ্যাডমিসিবল নয় on loss of appointment after completion of a fixed term of service, ঠিক আছে। আমাকে নিয়োগ করেছিল 10 বছরের জন্য, আমার 10 বছর কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু আমাকে ডিসচার্জ করে দিয়েছে 10 বছর কমপ্লিট হয়ে গেছে বলে, ঠিক আছে। ধরুন অনেক পোস্ট আছে যে পোস্টগুলো টেনিওর পোস্ট, সেগুলোকে 10 বছর 5 বছর পর যদি একটা 11 মাস করে বা 1 বছর করে রাখে, আবার তাকে করে, তারা কিন্তু কম্পেনসেশন পেনশন পাবেন না। রুল 43, loss of special pay or local allowance does not entitle an officer to pension, তাহলে কিন্তু যাদেরকে স্পেশাল পে দেওয়া হয় বা কোনো অ্যালাউন্স দেওয়া হয়, স্পেশাল অ্যালাউন্স দেওয়া হয়, তারা কিন্তু এই পেনশন, ওটা লস হয়ে গেলে ওটার জন্য উনি পেনশন পাবেন না। অনেক অফিসার আছেন যাদেরকে স্পেশাল পে দেওয়া হয়, ঠিক আছে। অ্যাবলিশন, লস অফ স্পেশাল পে তার লস হয়ে গেল, আর লোকাল অ্যালাউন্স তার পাচ্ছে না, তার জন্য কিন্তু সেটার জন্য তার পেনশন নাই, কেন, তার কিন্তু চাকরি তো যায়নি, চাকরি গেলে প্রসঙ্গ আসে। রুল 44, discharge due to change in nature of duties, নেচার অফ ডিউটিস মানে রেসপন্সিবিলিটি কমে যাওয়া বা বেড়ে যাওয়া, ঠিক আছে। কোন একটা পোস্টে যদি নেচার অফ ডিউটিসটা চেঞ্জ হয়ে যায়, মানে রেসপন্সিবিলিটি অনেকটা, পোস্টটার গুরুত্ব বেড়ে গেছে বা পোস্টটার গুরুত্ব কমে গেছে, মাস্ট বি রেফার টু গভর্নমেন্ট ফর পেনশন ডিসিশন, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের ডিসিশন ডিপেন্ড করছে ও পেনশন পাবে কি না পাবে। আশা করি এইটাতে পেনশন পাওয়া যায় না, নেচার অফ ডিউটিস হয়ে গেলে, চেঞ্জ হলে এইটাতে পেনশন পাওয়া যায় না। তারপর হচ্ছে আপনার 45, abolition one of two posts held by an officer required government orders for pension, তাহলে একজন যদি দুটো পোস্ট হোল্ড করে থাকে, ঠিক আছে, তার একটা পোস্ট যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওর পেনশন, দেখুন এখানে গভর্নমেন্টের আমি রুলের কথা বলছি, এখানে আমি কোনোদিন দেখিনি যে একজন দুটো পোস্ট হোল্ড করে আছে, ঠিক আছে। তার মানে হতে পারে সে একটা সাবস্টেন্টিভ বোর্ডে একটা চার্জে আছে, তার চার্জে একটা যদি চলে যায়, বেসিক্যালি যদি সাবস্টেন্টিভ পোস্টটা যদি অরিজিনাল পোস্ট হয়, সেটা চলে গেলে সে পেনশন পাবে, তখন তার ওই যে চার্জ দেওয়া আছে সেই পোস্টটা কোনো মূল্য থাকে না, সে চাকরিটাই তার চলে যায়, ঠিক আছে। অ্যাবলিশন, একটা পোস্ট যদি অ্যাবলিশড হয়ে যায়,
তার ক্ষেত্রে পেনশন কি পাবে না পাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে গভর্নমেন্টের উপরে। রুল 46 বলছে at least 3 months notice is required before discharge on abolition of post। রুল 46 বলছে abolition of post করতে গেলে এমপ্লয়িকে সরকারের উচিত 3 মাসের নোটিশ দেওয়া। হ্যাঁ, নাহলে কিন্তু যদি হয় তাহলে কিন্তু গ্র্যাচুইটি ইজ পেয়েবল, কারণ 3 মাসের ওকে এক্সট্রা গ্র্যাচুইটি বা এক্সট্রা ওর আপনার স্যালারি দিতে হবে ডিসচার্জ করতে গেলে। আর 3 মাসে ওকে নোটিশ না দিয়ে যদি করতে তাহলে 3 মাসে এডিশনাল ওকে এক্সট্রা দিতে হবে। 47 বলছে acceptance of new appointment shall not reduce the pension otherwise admissible later। acceptance of new appointment shall not reduce the pension otherwise admissible later। ধরুন কাউকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, সে নিজের যোগ্যতাতে অন্য কোনো চাকরি একটা পেয়েছে, তার কিন্তু পেনশনটাকে রিডিউস করা যাবে না যদি আদারওয়াইজ অ্যাডমিসিবল এটা না থাকে পরবর্তীকালে। 48 বলছি ইনভ্যালিড পেনশন ইজ গ্রান্টেড। এরপর চলে গেল, এটা কিন্তু এই পর্যন্ত আমার একটা পেনশন চলে গেল, ঠিক আছে, এই পর্যন্ত। আর এখানে আমার এটা কম্পেনসেশন পেনশনটা এখানে শেষ হয়ে গেল 47 কম্পেনসেশন পেনশন শেষ হয়ে গেল। নতুন পেনশন শুরু হচ্ছে 48 থেকে। ইনভ্যালিড পেনশন ইজ গ্রান্টেড টু এন অফিসার পার্মানেন্টলি ইনক্যাপাসিটেড ডিউ টু বডিলি অর মেন্টাল ইনফার্মিটি। তার মানে হচ্ছে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কমপ্লিটলি সে একটা ইনক্যাপাসিটেড হয়ে পড়ে, অক্ষমতা তার শারীরিকভাবে চলে আসে, তার মেডিকেল বোর্ডের মাধ্যমে ডিসিশন হয় তাকে ইনভ্যালিড পেনশন দেওয়া হবে, সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট ডিসিশন হয়। ইনভ্যালিড পেনশন গভর্নমেন্ট বলতে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট সবকিছুর ক্ষেত্রেই, তাহলে ডিসিশন পার্মানেন্টলি যদি ইনক্যাপাসিটেড হয়, বডিলি মেন্টালি যদি হয়, তাতে কিন্তু সে ইনভ্যালিড পেনশন পাবে। পাগল হয়ে গেছে বা শারীরিকভাবে একেবারে অক্ষম হয়ে গেছে, মেডিকেল বোর্ডের মাধ্যমে তার যে সার্টিফিকেট বেরোবে, তার যে অথরাইজ হবে, সেক্ষেত্রে ও আপনার ইনভ্যালিড পেনশন পাবে। এরপরে চলে আসি 49 ইনভ্যালিড পেনশন কি করে, মেডিকেল সার্টিফিকেট দরকার হয়, প্রেসক্রাইব মেডিকেল অথরিটি মেডিকেল সার্টিফিকেট দরকার। কোন রুলে কি বলা আছে সেটা এখানে আসছে, ইনভ্যালিড পেনশন রিকোয়ার্স এ মেডিকেল সার্টিফিকেট। তাহলে ইনভ্যালিড পেনশন কে পায় বলা আছে 48 এ, আর মেডিকেল সার্টিফিকেট যে মাস্ট ম্যান্ডেটরি সেটা আপনার 49 এ বলা আছে। রুল 50 বলছে আর ডিটেল স্টেটমেন্ট অফ মেডিকেল কেস আর ট্রিটমেন্ট মাস্ট বি অ্যাকম্পানি দ্য মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট মধ্যে সমস্ত তার মেডিকেল কেস স্টাডিজ কিন্তু সমস্ত ট্রিটমেন্টের হিস্ট্রি সব মেডিকেল সার্টিফিকেটের মধ্যে থাকতে হবে, শুধু সার্টিফিকেট দিলে হবে না, টোটাল স্টেটমেন্ট থাকতে হবে। রুল 50 তে বলছে, রুল 51 হচ্ছে ইনএফিসিয়েন্সি ডিউ টু ওল্ড এজ অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট গ্রাউন্ড ফর ইনভ্যালিড পেনশন বিলো 55 ইয়ার্স। ঠিক আছে, ইনএফিসিয়েন্সি ডিউ টু ওল্ড এজ, বয়সের কারণে, ওল্ড এজের কারণে ইনএফিসিয়েন্সি এসে, অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট, এটা ইনসাফিসিয়েন্ট, এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট, ঠিক আছে। এটা ইনভ্যালিড পেনশন যদি 55 বছর বয়সের আগে তার শারীরিক অক্ষমতা আসে, ইনএফিসিয়েন্সি ডিউ টু ওল্ড এজ alone is insufficient ground for invalid pension below 55 years। 55 বছরের পূর্বে যদি তার শারীরিক অক্ষমতা আসে তাহলে কিন্তু এটা ইনসাফিসিয়েন্ট, হ্যাঁ, আপনার ইনভ্যালিড পেনশনের ক্ষেত্রে কঠিন। তার মানে আপনার ইনভ্যালিড পেনশন পেতে গেলে বয়সটা 55 বছরের বেশি হতে হবে। 52 বলছে মেডিকেল সার্টিফিকেট ফর ইনভ্যালিড পেনশন মাস্ট বি ইস্যুড ইন এ প্রেসক্রাইবড স্ট্যাচুটরি ফর্ম। ঠিক আছে, স্ট্যাচুটরি ফর্মে হয়। রুল 53 মেডিকেল অথরিটি মাস্ট কন্ডাক্ট এ কেয়ারফুল অ্যান্ড থ্রো এক্সামিনেশন বিফোর সার্টিফাইং ইনক্যাপাসিটি। এবং মেডিকেল এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, আমি তো ডিটেলসটা লিখিনি। এখানে বলছে যে মেডিকেল যেটা হবে সেটা কিন্তু থ্রোলি, কিন্তু 1 ঘন্টা গেল চাকরি পাওয়ার জন্য যে মেডিকেল হয়েছিল 10 মিনিটে, সেটা নয়, কিন্তু থ্রোলি কন্টিনিউয়াস সিরিয়াসলি মেডিসিন ভরপুর টেস্ট করা হয়, সে সমস্ত টেস্ট যা যা বলবে সমস্ত কিছু টেস্ট করা হবে। রুল 54 an officer discharged on the ground cannot claim invalid pension। আদার গ্রাউন্ডে যদি কাকে ডিসচার্জ করা হয় তাকে ইনভ্যালিড পেনশন দেওয়া হয় না। সে করাপ্টেড করেছে, ধরা পড়েছে, তারপর
তার ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়ে তার চাকরি চলে গেছে, সে কিন্তু ইনভ্যালিড পেনশন পাবে না। 55 বলছে নো ইনভ্যালিড পেনশন ইজ অ্যাডমিসিবল ইন ইনক্যাপাসিটি ইজ ডিউ টু ইরেগুলার অর ইনটেম্পার্ড হ্যাবিট। অসৎ ইনটেম্পার্ড হ্যাবিট মানে বুঝতে হচ্ছে চাকরিতে সে ঠিক মতো আসে না, আর ইনটেম্পার্ড হ্যাবিট তার অসৎ ব্যবহার করে, তার জন্য যদি তার চাকরি যায় তাহলে কিন্তু সে ইনভ্যালিড পেনশন পাবে না। 55 বলছে। তাহলে দেখুন এইগুলো হচ্ছে এক একটা গ্রাউন্ড। 56 বলছে আইন অফিসার 56 আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, সকলের ক্ষেত্রে সবগুলোই প্রযোজ্য, আমি ওই পর্যায়ে বয়স হলে হতে পারে। নো ইনভ্যালিড পেনশন ইজ অ্যাডমিসিবল ইফ ইনক্যাপাসিটি ইজ ডিউ টু ইরেগুলার, এটা তো হয়ে গেল। 56 an officer submitting medical certificate shall be invalided from the service from the prescribed date. এটা একবার দেখা উচিত, এই রুলটা 56টা মনে হচ্ছে একটু ইয়ে লাগছে, আমি একটু দেখে নিই। ডিসিআরবি রুল আছে আমার এখানে, এখান থেকে যেমন আমি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন সেখান থেকে আছে আমার ডিসিআরবি রুল, এই নিচে এইটা। কোনটা দেখবো? 56 কি বলছে? একটু ধৈর্য ধরুন, দেখে নিন, কনফিউজ হলে সেটা দেখে নেওয়া ভালো। রিটার্নিং পেনশন আর 56 হচ্ছে সুপারঅ্যানুয়েশন পেনশন। 57 আর 56 an officer submitting medical certificate under Rule 49 to be discharged. An officer who has submitted under Rule 49 a medical certificate of incapacity for further service shall, if he is on duty, be invalidated from service to the date of relief of his duty. He should be arranged without delay or accept of medical certificate. If he is on leave other than leave not due at the time of submission of the medical certificate, he should accept as provided in sub-rule 2 be invalidated from the service on the expiration of the leave already granted to him. If he is on the leave not due, his date of retirement should take effect from the date of, তার মানে ওর কবে থেকে ওর ইয়েটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেবল হচ্ছে সেই ডেটটা বলা আছে এখানে, ঠিক আছে। An officer submitting medical certificate shall be invalidated from the service from the prescribed date. তাহলে যে দিনে ওই মেডিকেল সার্টিফিকেট, যে দিনে ডেট লেখা থাকবে মেডিকেল সার্টিফিকেট ওর দেওয়ার পরে সেই ডেট থেকে ওটা ইনভ্যালিডেট বলে ধরা হবে। 57 বলছে সুপারঅ্যানুয়েশন পেনশন ইজ গ্রান্টেড অন রিটায়ারমেন্ট অ্যাট দ্য প্রেসক্রাইবড এজ আন্ডার সার্ভিস রুল। আমাদের যে সার্ভিস রুল আছে বর্তমানে 60 বছর, সেই 60 বছর কারো কারো 65 রয়েছে, তাহলে 60 বছর, সেই 60 বছরটা হচ্ছে আমাদের সুপারঅ্যানুয়েশন পেনশন ইজ গ্রান্টেড অন দ্য রিটায়ারমেন্ট অ্যাট দ্য প্রেসক্রাইব এজ। তাহলে আমাদের যেটা 60 ইয়ার্স আছে, 60 ইয়ার্স হলে আমরা সুপারঅ্যানুয়েশন পেনশন পাই, 60 ইয়ার্স হলে আমরা সুপারঅ্যানুয়েশন পেনশন পাই। Retiring pension is granted on permitted retirement after completing qualifying service, generally 30 years. 30 বছর চাকরি করলে তবে কিন্তু রিটার্নিং পেনশন পাওয়া যায়। সার্টেন আছে কিছু কিছু ক্ষেত্রে 25 বছরে বলা আছে 59-এ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রিটার্নিং পেনশন রুল 58, আর কিছু কিছু ক্ষেত্রে 25 ইয়ার্স, অর্থাৎ আমি 25 বছর চাকরি হয়ে গেলে আমি রিটার্নিং পেনশন আমার নিতে পারি। গভর্নমেন্ট মেক্স কম্পালসরি রিটায়ার অন এজ আফটার 25 ইয়ার্স সার্ভিস উইথ এন্টাইটেলমেন্ট টু রিটার্নিং পেনশন।
এগুলো বলা আছে, কিন্তু গভর্নমেন্ট এগুলো রেজিগনেশন দিলে আপনার এগুলো মানে আমি অনেক কিছু বেনিফিট ইউজ করতে পারেন, কিন্তু এগুলো কিভাবে অ্যাকসেপ্ট হবে তার প্রসিডিওর অনেক গভর্নমেন্ট অর্ডার আছে, সেই অর্ডার গুলো এখানে নেই। এটা জাস্ট আমি একটা রুল এখানে ডিসক্রাইব করছি, এটার সাথে অনেক অ্যাটাচমেন্ট আছে। 60 বলতে গভর্নমেন্ট মে compulsorily retire an officer after 25 years service with entitlement to returning pension. 61 বলছে অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল মাস্ট বি কনসাল্টেড বিফোর পারমিটিং রিটায়ারমেন্ট অর রিটার্নিং। এই রিটার্নিং পেনশনটার ক্ষেত্রে এই যে পারমিশন দরকার হয়, ঠিক আছে, মানে আমাদের গভর্নমেন্ট সার্ভিসদের ক্ষেত্রে। এরপর আমরা চলে আসছি, আমরা যেগুলো পড়লাম আর কি, এই যে 37 থেকে 61 পর্যন্ত মূলত যে জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে সেটা আমি আবার ডিসকাস করেছি। আসুন আমরা আরেকবার এই অন্য বড় প্রশ্নের মাধ্যমে আলোচনা করি। হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্লাসেস অফ পেনশন? তাহলে ডিফারেন্ট ক্লাস অফ পেনশন কোথায় দিয়ে আছে প্রশ্নে চলে এলাম। দেখুন ওইগুলো তো থাকলো আমার রুলগুলো, এক লাইন করে লেখা আছে। এখানে প্রশ্ন হচ্ছে আমার ক্লাসিফিকেশন অফ পেনশন রুল 37 দেওয়া আছে, একবার আশা করি মুখস্থ হয়ে যাবে। 4 ধরনের পেনশন আছে, একটা কম্প্রিহেনসিভ পেনশন, একটা ইনভ্যালিড পেনশন, একটা সুপারঅ্যানুয়েশন পেনশন, একটা রিটার্নিং পেনশন, ঠিক আছে, তার ডিটেলসটা উপর উল্লেখ করা আছে। এরপরে চলে আসুন নেক্সট কোশ্চেন। when a compensation pension is admissible, compensation pension কখন দেওয়া হয়? রুল 30 তে বলা হচ্ছে যখন compensation pension is admissible when a permanent post is abolished। তাহলে এইটাই হচ্ছে আমার কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডটা কি? এখানে কিওয়ার্ডে যে পার্মানেন্ট পোস্ট যেন অ্যাবলিশড হয় এটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে কম্পেনসেশন পেনশন কখন দেওয়া হয়? যখন একটা পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করা হয়। আর আর কোন পোস্টে, এটা আরো লেখা যেতে পারে, যখন আর কোন পোস্টে ওই ব্যক্তিকে আর দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় না, মানে নির্দিষ্ট কোনো আর পোস্ট নেই ওকে দেওয়ার জন্য, উপায় থাকে না যখন, তখন ডিসচার্জ করে দেওয়া হয়। হ্যাঁ, তখন আবার 3 মাসের নোটিশ দিয়ে ডিসচার্জ করা হয়। এগুলো লিখতে পারেন একটু। অ্যান্ড ইকুইভ্যালেন্ট অল্টারনেটিভ পোস্ট তার নেই, তার জন্য এটা আমার কম্পেনসেশন পেনশন দেওয়া হয়, অ্যাডমিসিবল হয়। The compensation pension is admissible when a permanent post is abolished and the officer is selected for discharge without being offered an equivalent alternative post as per Rule 38. এরপর চলে আসুন, দেখুন what option is available to an officer on abolition of permanent post? রুল 36 অ্যাবলিশন পার্মানেন্ট পোস্টে একটা অ্যাকসেপ্ট অ্যানাদার অ্যাপয়েন্টমেন্টের একটা অপশন থাকে, হ্যাঁ, লোয়ার পোস্টের ক্ষেত্রে, ইভেন অ্যাট লোয়ার পোস্ট while continue previous সার্ভিস ফর পেনশন। এই পোস্টটা কিন্তু একটা ইয়ে থাকে, অফার থাকে। As per Rule 30, the officer may either opt for compensation pension, gratuity or accept another appointment even at lower post। তাহলে তাকে বলা যেতে পারে যদি সুযোগ থাকে আর কি, তাকে হয়তো তুমি কম্পেনসেশন পেনশন নাও, অথবা তুমি মানে পেনশন গ্র্যাচুইটি নাও, অথবা তুমি লোয়ার পোস্টে জয়েন করো, এরকম অফার থাকতে পারে। রুল অ্যাজ পার রুল 38 দুটোই কিন্তু এখানে কিওয়ার্ড হলো। তাহলে কম্পেনসেশন পেনশন এন্ড গ্র্যাচুইটি অর হচ্ছে, এইটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা হচ্ছে আপনার অর অ্যাকসেপ্ট, দুটোই কিন্তু লিখতে হবে। এটা এনাদার অ্যাপয়েন্টমেন্ট লোয়ার পোস্ট, এটা কিন্তু আমার কিওয়ার্ড। এটার জন্য কিন্তু 2 নম্বর থাকলে এটার জন্য 1, এটার জন্য 1 থাকবে 2 নম্বর। আর রুলটা তো লিখতেই হবে 30। হোয়াট ইজ মিন বাই ইনভ্যালিড পেনশন? ইনভ্যালিড পেনশন কাকে বলে? তাহলে ইনভ্যালিড পেনশন হচ্ছে যখন বডিলি মেন্টাল ইনফরমিটি আসে, একবারে অক্ষমতা, শারীরিক অক্ষমতার জন্য যখন পেনশন দেওয়া হয়, তখন তাকে 48 রুল 40 অনুসারে ইনভ্যালিড পেনশন দেওয়া হয়, অক্ষমতার পেনশন। Who issued the medical certificate of offer invalid pension? Invalid pension medical certificate এরপরে গুড কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ইস্যুজ মেডিকেল সার্টিফিকেট, কে দেয়? দেখুন গ্যাজেটেড অফিসার যদি হয়, ঠিক আছে, গ্যাজেটেড অফিসার যদি হয় সেই ক্ষেত্রে কে করবে? যেটা প্রেসক্রাইব অর ড্রয়িং পে এবাভ দ্য প্রেসক্রাইব লিমিট,
একটা প্রেসের লিমিট হয়তো গ্র্যাজুয়েটেড নয়, কিন্তু সে প্রেসের লিমিট তার একটা বেসিক পেটা ছাড়িয়ে গেছে, সেইটার ফলে কিন্তু মেডিকেল বোর্ড বসবে। তাই জন্য মেডিকেল বোর্ড বসবে। আর যদি আদার্স হয়, গ্রুপ সি স্টাফ হয়, গ্রুপ ডি স্টাফ হয়, তাদের ক্ষেত্রে CMH হলেই হবে। হ্যাঁ, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এগুলো করলেই সার্টিফিকেট দিলে হবে, রুল 49 বলছে। Inefficiency due to old age alone sufficient for invalid pension একেবারে না, আমরা পড়েছি আগে। ওল্ড এজের জন্য যদি আপনার আপনার অক্ষমতা চলে আসে, এটা কিন্তু আপনার ইনভ্যালিড পেনশন হবে না। কারণ 55 বছর বিলোতে যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনি এটা ইনভ্যালিড পেনশন পাবেন না। হোয়াট ইজ সুপারঅ্যানুয়েশন পেনশন? দেখুন, সুপারঅ্যানুয়েশন পেনশন আমরা পাচ্ছি কোথায়? সুপার 57-এ। একবারে আপনি যখন 60 বছর বয়স আপনার হয়ে যাচ্ছে, অ্যাজ পার সার্ভিস রুল যখন আপনি 60 বছর রিটায়ারমেন্ট এজে টাচ করছেন, হ্যাঁ, রুলস 57, ডিসিআরবি রুলস 57 অনুসারে, তখন আমার সুপারঅ্যানুয়েশন, আমরা যে পেনশন গুলো পাই রিটায়ারমেন্ট করে, সেই পেনশন হলো সুপারঅ্যানুয়েশন পেনশন। আর রিটার্নিং পেনশনটা কি? রিটার্নিং পেনশন ইজ গ্রান্টেড হোয়েন অ্যান অফিসার ইজ পারমিটেড টু রিটায়ার, যখন তাকে রিটায়ারমেন্ট পারমিট করা হয়, যখন কমপক্ষে 30 বছর অথবা 25 বছর, কেউ হয়তো 32 বছর 33 বছর সার্ভিস করে, কেউ না 30 বছর রিটায়ার করলো, সে অ্যাপ্লাই করলো, সে অ্যাপ্লাই যদি করে, তাকে যদি পারমিশন পেয়ে যায়, তাহলে রিটার্নিং পেনশন হতে পারে। সেক্ষেত্রে তার আর কোনো পেনাল্টি কাটতে হয় না, গ্র্যাজুয়েটি সবকিছু পায়। আর কিছু কিছু সার্ভিস আছে যে রিটায়ার পেনশন 25 ইয়ার্সও হয়। ইজ কন্ট্রাক্টের মধ্যে অ্যাকাউন্টের যেন দরকার হয়, হ্যাঁ, 60 আপনার রুল 61-এ বলছে, আপনার যদি রিটার্নিং পেনশন নিতে হয়, তাহলে কিন্তু একবার আপনার অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ বেঙ্গল, এজি বেঙ্গলের পারমিশন দরকার আছে। এরপর হচ্ছে 5 মার্ক কোশ্চেন, এগুলো 2 নম্বরের কোশ্চেন চলে গেল, একটু 5 নম্বরের কোশ্চেন। ওই প্রশ্নগুলো আমি বড় করে লিখবো, তখন 5 মার্কস হয়ে যাবে। এক্সপ্লেন কম্পেনসেশন পেনশন, তাহলে কম্পেনসেশন পেনশন এক্সপ্লেন করুন। দেখুন, compensation pension arise when a permanent post is abolished, permanent post যখন abolish হয়ে যায়, permanent post যদি abolish হয়ে যায়, and the incumbent is discharged, আর incumbent মানে হচ্ছে স্টাফ বা অফিসার বা এমপ্লয়ি, is discharged, যখন তাকে ডিসচার্জ পদচ্যুত করা হয়, আন্ডার রুল 38 অনুসারে, যখন একজনকে তার পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করে দেওয়া হয় এবং তাকে ডিসচার্জ করা হয়, দ্য অফিসার মে opt for compensation pension or accept a alternative appointment, তাকে অফার করা হতে পারে। The abolition must result in real financial saving to the government, abolition করলে যেন সরকারের সাশ্রয় ঘটে, সেটাও দেখতে হয়। As clarified under rule 40 তে বলা আছে, officers of certain specified services are excluded from this benefit, এই বেনিফিট কিন্তু সকলে পায় না, সেটা আমি বলেছিলাম অ্যাপেন্ডিক্স ডিসিআরবি রুল, যে অ্যাপেন্ডিক্স আছে 9, সেখানে উল্লেখ করা আছে, সেটা আপনারা উল্লেখ করতে পারেন। হ্যাঁ, এটা রুল 14 লেখা আছে। অ্যাডভোকেট নোটিশ অফ ডিসচার্জ রিকোয়ার্ড টু আন্ডার রুল 47, তাহলে কত মাসের নোটিশ দিতে হয়? আর এখানে লেখা হয়নি, সেটা আপনার 3 মাসের নোটিশ দিতে হয়। তাহলে আপনাকে কম্পেনসেশন পেনশনের ক্ষেত্রে যদি ডিসচার্জ করা হয়, তাকে 3 মাসের নোটিশ দিতে হয়, অথবা তাকে 3 মাসের স্যালারি দিতে হয় এক্সট্রা। ডিসকাস ইনভ্যালিড পেনশন অ্যান্ড কন্ডিশন ফর ইটস গ্রান্ট, তাহলে ইনভ্যালিড পেনশন গ্রান্টেড আন্ডার 48, ইনভ্যালিড পেনশন মানে হচ্ছে সে ইনক্যাপাসিটি এসছে, মেন্টাল ফিজিক্যালি স্যার কি হয়েছে, অসুস্থ হয়ে গেছে, মেডিকেল বোর্ডের মাধ্যমে হয়েছে। মেডিকেল বোর্ডটা আমি বলেছিলাম যে দুটো ভাবে হয়, একজন গ্যাজেটেড অফিসার যদি হবে, অ্যাপ্লিকেশন লিমিট অফ পে যদি ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু মেডিকেল বোর্ডে হয়। আর যদি সেটা লিমিট না আপনার গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ হয়, তাহলে সেই ক্ষেত্রে সিএমএইচ করতে পারে। তাহলে এগুলো আপনার, এইগুলো ডিটেলস মেডিকেল রিজনিং ইজ রিকোয়ার্ড সার্টেন কেসেস আন্ডার রুল 40-50 তে বলছে, শুধু স্টেটমেন্ট দিতে হবে, সমস্ত হিস্ট্রি দিতে হবে। মেডিকেল, ওর যে মেডিকেল নেওয়া হয়েছে, মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে, শুধু মেডিকেল সার্টিফিকেট এক পাতার একটা মেডিকেল সার্টিফিকেট দিলেই হবে না, তার সাথে ডিটেলস রিপোর্ট জমা দিতে হবে। Incapacity caused by irregular or temperate habits may lead to reduction of denial of pension under rule 55, ঠিক আছে। describe the procedure relating to medical examination for the invalid pension, দেখুন এখানে মেডিকেল গ্রাউন্ডটা একবার আলোচনা করলাম, তা এখানে দিয়েছে, তা বলে দিচ্ছি। অফিসার মাস্ট অ্যাপ্লাই থ্রু দ্য হেড অফ অফিস অ্যান্ড অ্যাপিয়ার বিফোর দ্য প্রেসক্রাইবড মেডিকেল অথরিটি, ঠিক আছে। The authority must examine the officer thoroughly and issue a certificate of the prescribed form under rule 52
In doubtful case, additional medical option may be sought under Rule 50. Under Rule 50 তে বলা আছে যদি কাউকে সন্দেহ হয় যে এর মেডিকেলে গন্ডগোল আছে কিন্তু আবার মেডিকেল হতে পারে, পুনরায় তার মেডিকেল চেক আপ হতে পারে। The aim is to avoid pension where alternative lighter employment is possible. তাহলে পেনশনটা যদি দেখা যায় পেনশনটাকে অ্যাভয়েড করা যদি লাইটার তার যদি করা যায় অ্যাপয়েন্টমেন্ট যদি চাকরিটা বাঁচানো যায়, অনেক সময় দেখা যায় যে একেবারে অথর পর্যায়ে ব্রেন স্ট্রোক হয়েছে বা সে হাঁটাচলা করতে পারে না, তাকে তো কিছু করার থাকে না যে কিছু করতে পারে না, কিন্তু যার পক্ষে অফিস আসা সম্ভব, কিছু কাজ করতে, তাহলে এমন একটা পোস্টে দিল যেটা খুব একটা হালকা খুব কাজ, হ্যাঁ, সি গ্রুপে স্টাফ, অত সে পিওনের সামনে এক ফাইল এদিক দিক করছে, সেই কাজও কিন্তু টিকে রাখা যায়। এটাও কিন্তু অল্টারনেটিভ আছে। এক্সপ্লেন সুপারঅ্যানুয়েশন পেনশন, এটা হচ্ছে আমাদের যারা একবার 60 বছরের সার্ভিস রুল অনুসারে রিটায়ারমেন্ট, যেটা অরিজিনাল রিটায়ারমেন্ট সুপারঅ্যানুয়েশন পেনশন বলি সেটাই বোঝায়, 57 উল্লেখ করা আছে। অফিসার রিটায়ার্ড অন দ্য অ্যাটেন্ডিং দ্য এজ অফ প্রেসক্রাইব অফ দ্য আদার সার্ভিস। আমাদের যেটা প্রেসক্রাইব বলতে আমাদের 60 ইয়ার্স আছে, ডক্টরদের আছে, ডাক্তারদের কথা আছে 65 ইয়ার্স আছে। হ্যাঁ, dates for the calculation, it is normal form of pension without recurring space sanction। তাহলে এটা কিন্তু নরমাল। পিএসএ বলতে পিএসএ হেড অফ অফিস কি করে, পিএসএ পেনশন সাংশন অথরিটি, ইনি করেন সমস্ত ফাইলপত্র ডিপিপি যারা নন গভর্নমেন্ট সার্ভিস করেন ডিপিপিজিতে পাঠায়, আর যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা ইজিতে পাঠায়। এক্সপ্লেন রিটার্নিং পেনশন অ্যান্ড স্পেশাল ক্যাটাগরিজ। আমার আর 2 পৃষ্ঠা আছে। রিটার্নিং পেনশন is granted under Rule 58 when an officer voluntarily retires after completing qualifying service at 25 years or 30 years, whichever is applicable. Rule 15 is specified যে 25 years বলেছে, Rule 60 বলছে officers compulsory retired after 25 years without assigning reason with entitlement to returning pension। এইটা অ্যাপ্লাই করলে আমার বয়স ধরুন 58 বছর চলছে, আমি যদি অ্যাপ্লাই করি, আমাকে যদি এলাও করে আমি রিটায়ার করতে পারি। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই করে না, কারণ প্রচুর লস। কম্পালসারি যদি বাধ্যতামূলক হয় তাহলে করতে হয়। অনেক সময় যে আমার পক্ষে সম্ভব নয়, আমার মেডিকেলও হচ্ছে না, হ্যাঁ, তাহলে আমি চাকরি ছেড়ে দিলে আমার অনেক বেনিফিট কমে যাবে, পেনশন কমে যাবে, কিন্তু আমি এলাও করতে পারি। এটা 20 মাসের একটা কোশ্চেন আছে, বড় কোশ্চেন, ঠিক আছে। টোটাল হিস্ট্রি যা পড়লে না তখন ধরে সমস্তটা লেখা আছে। ডিসকাস ইন ডিটেলস ডিফারেন্ট কন্ডিশন অফ গ্রান্ট অফ পেনশন আন্ডার রুল 5 অফ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডেট অফ রিটায়ারমেন্ট বেনিফিট রুল 1971। এই টোটাল একটা বড় কোশ্চেন 20 মার্চে, যা এতক্ষণ পড়লাম, হ্যাঁ, তার কিছু কিছু মূল পয়েন্টগুলো নিয়ে এখানে লেখা আছে। এইটা আমি একবার পড়ে দিচ্ছি। রুল চ্যাপ্টার 5 অফ দ্য ডিসিআরবি রুল 1971 lays down the condition governing the grant of pension to government servant. Rule 37 classify pension, superannuation pension, returning pension, compensation pension, হ্যাঁ, এইগুলো টোটাল লিখলেন। 38 থেকে 38 রুলে কি বলছে, হ্যাঁ, when permanent post is abolished, তখন তাকে কি হয়, যখন নো equivalent alternative pension থাকে না, তখন তাকে কি করা হয়, তাকে কম্পেনসেশন পেনশন দেওয়া হয় এখানে। আর ইনভ্যালিড পেনশন কখন দেওয়া হয়, এই রুলে বলা আছে যখন সে একবার ইনক্যাপাসিটেড হয়ে যায়, একবারে অসুস্থ হয়ে পড়ে, আর ফিজিক্যালি সে হাঁটাচলা করতে পারে না। মেডিকেল বোর্ডের গল্প আমি বলেছি যে মেডিকেল বোর্ড দুই ভাবে হয়। একটা হচ্ছে আপনার যারা গ্যাজেটেড অফিসার, হ্যাঁ, যারা গ্যাজেটেড অফিসার গ্যাজেটেড নন, অথচ তার প্রেসক্রাইব পে স্কেল পেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে মেডিকেল বোর্ড বসে। আর যারা গ্যাজেটেড নন, হ্যাঁ, একেবারে সি গ্রুপ বা ডি গ্রুপে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সিএমএইচ থেকে হয়। হ্যাঁ, granted retirement prescribed without discretion, returning pension under Rule 50 to 60 is granted when an officer voluntary retirement application করে, যেটা গ্রান্ট হয়ে যায় সেই ক্ষেত্রে, ঠিক আছে, with special provision certain services। Rule 51 mandates consultation with the AG, এজির সাথে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এজির সাথে as per Rule 60 অনুসারে এজির সাথে আলোচনা করতে হয় বা এজিকে পরামর্শ নিতে হয়। Thus chapter 5 ensure the structure rule based পেনশন সিস্টেম ব্যালেন্সিং এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যান্ড গভর্নমেন্ট ইন্টারেস্ট। তাহলে এইটা ছোট্ট একটা ছিল, আপনি ডিটেলসে বলে দিয়েছি, আপনার জয়েন করে করে বড় আনসার লিখতেই পারবেন। লাস্ট কোশ্চেন আরো আছে, আর একটা 20 মার্কসের আছে।
কোশ্চেনটা হচ্ছে কন্ডিশন অফ গ্রান্ট অফ পেনশন ফর অল কাইন্ড অফ পেনশন। দেখুন অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, এটা বিশাল ডিটেলসে আমি যাব না। দেখুন 37-এ কি হচ্ছে, 37-এ ক্লাসিফাই করছে, তাই না? কম্পেনসেশন পেনশন, ইনভ্যালিড পেনশন, সুপারএনুয়েশন পেনশন, রিটার্নিং পেনশন। 38 থেকে 47-এ কোন পেনশন? এই কম্পেনসেশন পেনশনের গ্রাউন্ড গুলো সবটাই আমি আলোচনা করে দিয়েছি এখানটাতে, এমন ডিটেলস আগে আলোচনা করে দিয়েছি। এটা ইচ্ছে করলে এখন আপনারা ছবি তুলে নিন, সময় দিচ্ছি, বা একবার পড়ে নিন, ছবি তুলে নিন অথবা একবার পড়ে নিন। It is granted when a permanent post is abolished and the incumbent officer is selected for discharge. Abolition of a post does not automatically entitle an officer to compensation pension unless the competent authority is satisfied that no suitable alternative post is available. Rule 38 which the officer has the option either to accept compensation pension or to take another appointment, even at the lower pay, while counting previous service for pension. তবে তার প্রিভিয়াস সার্ভিসটা কিন্তু পেনশনের জন্য কাউন্টিং হবে। The abolition must result in real financial saving to the government as a required under Rule 40. Certain categories of officers are excluded from the compensation pension. এটা রুল 41 আছে, অ্যাপেন্ডিক্স 9 এ আছে। রিজনেবল নোটিস অফ দ্য লাস্ট 3 মান্থস দিতে হবে কম্পেনসেশন পেনশনের ক্ষেত্রে, রুল 46 এ বলা আছে। ঠিক আছে, ইনভ্যালিড পেনশন হচ্ছে 48 থেকে 56। ইনভ্যালিড পেনশন ইনক্যাপাসিটি পার্মানেন্টলি ইনক্যাপাসিটি হয় শারীরিকভাবে, মানসিকভাবে, বডিলি অ্যান্ড মেন্টালি। ঠিক আছে, মেডিকেল বোর্ডের মাধ্যমে হয়, রুল 49 এ বলা আছে। মেডিকেল বোর্ড কিভাবে হয় সেটা 50 তে বলা আছে, হ্যাঁ 49 এ। ফর গ্যাজেট অফিসারের ক্ষেত্রে আর আপনার সি গ্রুপ ডি গ্রুপের ক্ষেত্রে কি হবে সেটাও আমি আগে আলোচনা করেছি। ডিটেলস স্টেটমেন্ট অফ দ্য মেডিকেল কেস ইজ রিকোয়ার্ড আন্ডার রুল 50। ঠিক আছে, একবার ডিটেলস সার্টিফিকেট শুধু দিলেই হবে না, মেডিকেল বোর্ডকে টোটাল স্টেটমেন্ট অফ রিজিন, সমস্ত রোগের যে যা আপনার রেজাল্ট বেরিয়েছে সমস্ত সহ একবারে আপনার সার্টিফিকেটটা ফিনান্স ডিপার্টমেন্টকে জমা দিতে হবে থ্রু প্রপার চ্যানেল। ঠিক আছে, তাহলে মেয়ার ইনসাফিসিয়েন্সি ডিউ টু ওল্ড এজ কিন্তু 55 বছরের আগে যদি আপনার শারীরিক অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার কি হবে, আপনি ইনভ্যালিড পেনশন পাবেন না। ঠিক আছে, রুল 51 বলছে incapacity is caused directly irregular or intemper habit, no pension। ঠিক আছে, ইনক্যাপাসিটি যদি ও ডাইরেক্টলি ইরেগুলার চাকরিতে আসে না, সে তার চাকরি চলে গেছে, বা ইনটেম্পার তার হ্যাবিট খারাপ, হ্যাঁ অসভ্য ব্যবহার করে, তাহলে কিন্তু তার পেনশন এই পেনশন আসবে না আন্ডার রুল 55। ইন সাচ হ্যাবিটস হ্যাভ অনলি aggravated the condition, the pension may be reduced at the discretion of the competent authority। যদি কোনো কারণে দেখা যায় যে পরবর্তীকালে ওর মানে যে পেনশন পাচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। such habits have only aggravated the condition, the pension may be reduced, পেনশন রিডিউস হয়ে যেতে পারে, তার ডিসক্রিপশন অফ দ্য কোম্পানি অথরিটি ডিসক্রিপশন উপর ডিপেন্ড করছে। এরপর হচ্ছে সুপারঅ্যানুয়েশন পেনশন কিসে আছে, 50C। সুপারঅ্যানুয়েশন পেনশন 60 বছর বয়স হলে, সার্টিফিকেটে যেটা বলা আছে 60 বছর বয়স হলে আপনি রিটায়ার করবেন, সেটা 57 এ বলা আছে দ্য পেনশন ইজ অটোমেটিক্যালি এন্ড ডাজ নট রিকোয়ার এনি স্পেশাল ডিসক্রিপশন, গভর্নমেন্টের ডিসক্রিপশন নেই, এটাতে আপনাকে পেনশন দিতে হবে, নয়তো আদালত আপনাকে পেনশন দিবে, চিন্তা নেই। In cases where the exact date of birth is not known, the deemed to date are adopted for returning of the date of the day। আপনারা জানেন এটা যে আমাদের যেহেতু অনেকের ক্ষেত্রে হয়েছে, এখন আর হয় না খুব, যারা এই ধরনের কেসগুলো চলে গেছে, বয়স যাদের এই 60-এর দশকে তো ঠিক মতো ডেট বার্থ থাকতো না, তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতো, তাই জন্য আইন করা হয়েছিল। এক্সাক্ট ডেট যাতে যারা নেই তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে যদি 15 তারিখে পরে জন্ম হতো তখন তাদের মাসের শেষে রিটায়ার হতো, আর আগে হলে মানে একটা কি কন্ডিশন ছিল আর কি, যাই ডিটেলস অর্ডার আছে গভর্নমেন্টের। রিটার্নিং পেনশন আছে আপনার 58 থেকে 60। রিটার্নিং পেনশন হচ্ছে আপনি স্বেচ্ছায় রিটার্ন করতে চাচ্ছেন আর কি, গভর্নমেন্টের কাছে থ্রু প্রতারণে আপনি হেড অফ অফিসের মাধ্যমে আপনি ফিনান্স ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লাই করেছেন, সেটা যদি আপনার সেক্ষেত্রে কোয়ালিফাইং সার্ভিস হবে 30 ইয়ার্স কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, আর কিছু ক্যাটাগরি আছে 25 ইয়ার্স হবে। ঠিক আছে, এইটা হলে কিন্তু গভর্নমেন্ট যদি আপনাকে অ্যালাউ করে তাহলে আপনি পেনশন, রিটায়ার বেনিফিট সমস্ত কিছু পাবেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আছে, এইটার ক্ষেত্রে অনলি রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ 50 থেকে 60 যদি আপনাকে ভোগ করতে হয়
তাহলে কিন্তু এজি বেঙ্গলকে একবার জানাতে হবে। হ্যাঁ, এজি বেঙ্গল একটা আপনার যেটা পেনশনটা একটা কনসালটেশনের দরকার আছে। তাহলে এটাই ছিল আপনার চ্যাপ্টার 5 এর ডিটেলস একটা আলোচনা, যেটা আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসটা। এটা দেখুন এবং মানে যদি বারবার দুবার তিনবার দেখে নেন, আমার মনে হয় এটা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এর চাইতে ভালো নোটস আপনি অন্য কোনো বই পাবেন না আমি বলবো না, অবশ্যই পাবেন, কিন্তু এত সুন্দর করে এখানে এবার বুঝিয়ে দেওয়ার মতো কোনো জায়গায় তো থাকবে না। ঠিক আছে, তো আজকে আলোচনাটা এখানে শেষ করছি। অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন। আমি আগামীকাল আবার আপনাদের জন্য রেডি থাকবো।